सच्ची लगती है ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। কথা বিলাসীতে তোমাদের আবারও স্বাগত। পাঠ করছি বিমলকরের বালিকাবধূর পঞ্চম পর্ব। শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ অবশ্যই রাখছি, আমার গল্প পাঠ তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমায় জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবে না। আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সত্যি বলতে কি, গানটির সদ্ব্যবহার করার লোভ ছাড়তে পারলাম না। পাশে থেকো। শুরু করছি বালিকাবধূর পঞ্চম পাঠ। দেখিতে দেখিতে এই বিষাদ দূর হইল। বাল্য বিরহটা তেমন স্থায়ী হইল না। গরম পড়িতেছিল। সকালে স্কুল বসিতে আরম্ভ হইয়াছে। ভোরবেলায় সাইকেলে চাপিয়া স্কুল যাওয়ার সময় মনটা বেশ ঝরঝরে থাকে। শান্ত নির্জন মাঠঘাট, ভোরের সুশীতল বাতাস, আকাশটি সাদা। পথে কোথাও আমের বোলগুলিতে আম ধরিয়াছে, কাঠ চাঁপা গাছে ফুল ফুটিয়াছে। পথের মধ্যে এই দৃশ্যগুলি দেখিতে দেখিতে চলিয়া যাওয়ার সময় প্রায়শ রজনীর কথা মনে পড়িত। পরক্ষণে মনে হইত রজনী এখনো অঘোর ঘুমে। একটা হিংসার ভাব জাগিত হয়তো, ঠিক বুঝিতে পারিতাম না। মনে মনে তাহাকে কুম্ভকর্ণের বংশধর বলিয়া শান্তি পাইতাম। বিকালে রজনীর কথা ভাবার অবসর ছিল না। আমাদের গ্রাম্য ময়দানে ফুটবল নামিয়া গিয়াছিল। 2 ঘন্টা সারা মাঠ চষিয়া গোধূলি বেলায় যখন বাড়ি ফিরিতাম, তখন ঘামে অবসাদে শরীর মন ভরা থাকিত। স্নান করিয়া পড়িতে বসিলে চোখ ভাঙিয়া ঘুম আসিত। ঢুলিতে ঢুলিতে পড়া মুখস্থ করিতাম। মা আসিয়া গা নাড়া দিতেন, বলিতেন, ও মা, ঘুমোচ্ছিস যে, চল খেতে যাবি। গরমের ছুটি পড়িল। চন্দাকে আনানো হইয়াছিল। চন্দ্রার আগমনে বাড়িটা ভরিল। বলিতে কি, চন্দ্রা আসিয়া পড়ায় আমার একা একা ভাবটা একেবারেই থাকিল না। ভ্রাতাটিকে সঙ্গী করা অসম্ভব বলিয়া তাহাকে বড়দের ব্যাপারে উপেক্ষা করিয়া আসিয়াছি। চন্দ্রা আসিলে সঙ্গ জুটিল। আমরা অবসরে লুডো ও ক্যারাম খেলিতাম, আমচুর করিয়া খাইতাম, এবং চন্দ্রা তাহার বাক্সের মধ্যে করিয়া যে 2-5খানি নভেল আনিয়াছিল তাহা লুকাইয়া লুকাইয়া পাঠ করিতাম। চন্দ্রাটার শরীরে একটু যেন বার ধরিয়াছিল। তাহার কথাবার্তায় চালচলনে মনে হইত সে যেন আমার বড়। চিরটা কাল তাহার চুল ও কান টানিয়াছি, 2-4টা কিল পিঠে মারিয়াছি। এখন কান ধরিলে সে যেন কিছুটা ক্ষুব্ধ হইত। চুল ধরিয়া টান মারিলে বলিত, উহ, লাগে, এক মুঠো চুল উঠিয়ে দিলি তো। মাতা ঠাকুরানীও চন্দ্রার প্রতি অত্যাচার করিতে নিষেধ করিতেন। চন্দ্রা যে এক্ষণে অন্য সংসারের মানুষ, সেই বিষয়ে তিনি সতর্ক করিয়া দিতেন। এই সময় চন্দ্রা একদিন আমার সঙ্গে বিলক্ষণ ভাব জমাইল। 2টি টাকা বকশিস করিল। তাহার পর একটা চিঠি দিয়া বলিল, ডাকঘরে গিয়ে দিয়ে আয়। চিঠিটা খামে মোড়া, শরতের ঠিকানা লেখা। বলিলাম, শরৎকে চিঠি লিখেছিস? যেন এই চিঠি লেখাটা সমীচীন হয় নাই। চন্দ্রা বলিল, তুই দিয়ে আয়। বাবা যদি জানতে পারে? পারুক, কি হয়েছে? কি হইয়াছে তাহা আমার জানা ছিল না, কিন্তু অনুমান করিলাম কৈশোর বিবাহের নিয়মানুসারে সম্ভবত এই পত্রালাপও নিষিদ্ধ। কয়েকদিনের মধ্যেই আমার নামে একটা চিঠি আসিয়া হাজির। শরতের চিঠি।
শরৎ আমায় 2-1টি পত্র ইদানিং লিখেছিলেন বটে, কিন্তু তাহা পোস্টকার্ডে। সদ্যলব্ধ পত্রটি খামে আসিয়াছিল, খামের রংটাও ফিকা নীল। আমার হাতে চিঠিটা আসার সাথে সাথে যেন অদৃশ্য বার্তায় খবর পাইয়া চন্দ্রাও আসিয়া হাজির। আমায় টানিয়া টুনিয়া আড়ালে আনিয়াই হাত পাতিল। চিঠি দে। চিঠিটা আমার, চন্দ্রার তাহাতে কেমন করিয়া অধিকার বর্তায় তাহা বুঝিতে পারিলাম না। বলিলাম, আমায় লিখেছে, আমার চিঠি। তোর নয়, আমার, আমায় দে। বারে, আমার নামে এলো, তোর হবে? আমারই, আমাদের কথা ছিল তোর নামে লিখবে, নয়তো বাবা। ষড়যন্ত্রটা বুঝিতে পারিয়াও বুঝিলাম না। খামের মুখ ছিঁড়িতেই একটা ভুরভুরে গন্ধওয়ালা 2-3টি রঙিন কাগজ হাতে আসিল। শরৎ ভ্রাতার হস্তাক্ষর। মনোহর ছাঁদে পত্রের গোড়ায় লেখা, প্রিয়তমা চন্দ্রা। ইতিমধ্যে চন্দ্রা আমার উপর ঝাঁপাইয়া পড়িয়া চিঠির পাতাগুলো কাড়িয়া লইয়াছে। আমার হাতে শুধুমাত্র আবরণটা রহিয়াছে। পত্র হস্তগত করিয়া চন্দ্রা অদৃশ্য হইয়া গেল। চন্দ্রার কল্যাণে নোভেল পড়িতে শুরু করিয়াছিলাম। পত্র রহস্য ও সম্বোধন পর্বটা যে আমার বোধবুদ্ধির বাহিরে থাকিবে না তাহা বলাই বাহুল্য। রোমাঞ্চ লাগিল, বড়ই মিষ্ট মিষ্ট মনে হইল। একটা দীর্ঘশ্বাসও বুকের মধ্যে জমিয়া উঠিল। রজনীকে আমি কি একটা চিঠি লিখিতে পারি না? রজনী কি আমায় একটা চিঠি দিতে পারে না? শরৎ এবং চন্দ্রা বেশ চতুর। তাহারা যে পত্রালাপটা আমার মারফত করিবে এবং পিতা ঠাকুরের চোখে ধুলা দিবে তাহা পূর্ব হইতেই স্থির করিয়া কাজে নামিয়াছিল। কিন্তু আমার সহিত রজনীর তো তেমন একটা মতলব স্থির করা নাই। আমি চিঠি লিখিলে রজনীদের বাড়িতে কে কি বলিবে, হাসাহাসি করিবে অথবা প্রচার করিয়া দিবে, কে জানে। রজনী কি সাহস করিয়া আমায় চিঠি লিখিতে পারিবে? আমার নামে রজনীর চিঠি আসিলে যদি পিতা ঠাকুর জানিতে পারে, মার চোখ হইতেই বা চিঠিটা কেমন করিয়া লুকাইব। চন্দ্রার সহিত একটা গোপন পরামর্শ করিয়া একটা চিঠি লেখাই স্থির করিলাম। চন্দ্রা যেন তাহার ভাতৃজায়াকে পত্র দিতেছে, কেহই কিছু বলিবে না। চন্দ্রার চিঠির ভিতর আমিও প্রিয়তমা রজনী সম্বোধন করিয়া একটা চিঠি দিয়া দিব। শরতের মতন অত কথা লিখিব না, রজনী পড়িবে না, বুঝিতে পারিবে না। মা রাত্রে 3 বার খসড়া করিয়া গোটা গোটা অক্ষরে প্রিয়তমা রজনীকে একটা পত্র লিখিলাম। পরদিন যথারীতি চন্দ্রা মারফত তাহা খামে ভর্তি করা হইল। স্বহস্তে ডাকঘরে ফেলিয়া হাসিলাম। বুকের ভিতরটা দূর দূর করিতেছিল, আনন্দে না ভয়ে বলা মুশকিল। পত্রের জবাবের আশায় 2, 3, 4, 5 দিন অপেক্ষায় অপেক্ষায় কাটিল। ক্রমে সপ্তাহ অতীত হইল। শরৎ ও চন্দ্রার পত্রালাপের বেলায় এত বিলম্ব হয় না। রজনী কি চিঠি পায় নাই? অথবা চিঠিটা পাইয়া সে সকলের কাছে লজ্জায় মরিয়াছে? রজনীর অত লজ্জা টজ্জা নাই বলিয়াই জানিতাম। পক্ষকাল অতীত হইল, জবাব আসিল না। ধৈর্যচ্যুতি ঘটিয়া আমার ভয় ভাবনা ও আশঙ্কা হইতেছিল। এমন সময় একদিন রজনীর চিঠি আসিল, স্বতন্ত্র 2টি খাম। একটি খামের মাথায় আমার নাম লেখা, কাঁচা কাঁচা ইংরাজি অক্ষর। নামের তলায় লেখা ক্লাস 9 MKH স্কুল। অথচ ঠিকানার বেলায় আমাদের বাড়ির ঠিকানা ও ডাকঘর। এইরূপ নির্বোধ হাস্যকর ঠিকানা রজনী বই আর কে লিখিতে পারে? খামের মুখ ছিঁড়িতে একটা রুল টানা কাগজের পাতা বাহির হইল। তাহাতে শীষ পেন্সিলে গোটা গোটা করিয়া লেখা, প্রণাম শতকোটি নিবেদনমিদং
শ্রীচরণেষু। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার চিঠি দিদি পড়িয়াছে, পিসিমণি পড়িয়াছে, বলিয়াছে বাঁদর ছেলে। তুমি আমায় অসভ্য কথা লিখিও না। মা গো, লজ্জা করে। পত্রালাপ পর্বটি স্থায়ী হইল না। শরৎ এবং চন্দ্রা নির্বিঘ্নে তাহাদের বিরহের উপশম করিতেছে। আমি পারিতেছি না। ইহাতে আমাদের অপদার্থতা যতই প্রমাণিত হোক না কেন, একটা ক্ষোভ থাকিয়া গেল। চন্দ্রারের উপর ঈর্ষাও জাগিল। একবার ভাবিয়াছিলাম ষড়যন্ত্রটা ফাঁস করিয়া দিই, কিন্তু ভগ্নীটির মুখে মেঘ জমিবে ভাবিয়া তাহাতে রুচি হইল না। বর্ষা নামিল। আকাশে মেঘ আসে, মেঘ যায়। নবজলধরের সেই ঘন কালো গম্ভীর মূর্তিটির গায়ে যখন দামিনী চমকায়, বৃক্ষলতাগুলি আসন্ন বর্ষণের অপেক্ষায় মহানন্দে কাঁপিতে থাকে, তখন কোনো কোনো দিন মনটা কেমন বিমর্ষ হইয়া আসা এমন কিছু অস্বাভাবিক নয়। তথাপি আমার আর পত্র লিখিতে সাহস হয় না। স্কুলে ফুটবলের মরশুম চলিতেছে, মনটা সেখানে পড়িয়া থাকে। বিদ্যাচর্চার শেষে খেলার মাঠ হইয়া হাতে পায়ে চোট খাইয়া সাইকেল করিয়া যখন বাড়ি ফিরি, তখন বৃষ্টির জলে সর্বাঙ্গ সপসপ করে। রাত্রে এক হাতে চুন হলুদ গরম করিয়া অঙ্গ সেবা করি, অন্য হাতে ইংরাজি বই খুলিয়া দ্য গিফট অফ গড পড়ি। ঈশ্বর যে আমায় অনুগ্রহ করিয়া বড়ই বেদনাদায়ক একটি সুখবস্তু দিয়াছেন, তাহাও অনুভব করি। সে সময় হয়তো বিশ্ব সংসার ডুবাইয়া মেঘ ডাকিয়া প্রবল বৃষ্টি আসে। ঝিল্লি স্বরে আর ভেগ রবে আমার কণ্ঠস্বর কোথায় হারাইয়া যায়। তখন কম্পিত দীপশিখার সম্মুখে বসিয়া বর্ষণের অবিচ্ছিন্ন শব্দের কুহকে মজিয়া গিয়া রজনীর জন্য কেমন একটা কাতরতা বোধ করিতে থাকি। রজনীর পিত্রালয়ে কি এই বিশ্বজোড়া মেঘটা হইতে বর্ষণ নামে নাই? রথের পূর্বদিনে রজনী আসিয়া হাজির। চন্দ্রা আমায় পূর্বাহ্নেই শুভ সংবাদটা দিয়া রাখিয়াছিল। পিতা ঠাকুর মনোহর কাকাকে পাঠাইয়া রজনীকে আনাইয়াছেন। পুত্রবধূকে রথের মেলায় লইয়া যাইবেন। সন্ধ্যায় রজনীকে দেখিলাম। পড়ার ঘরে চন্দ্রার সহিত গুটি গুটি আসিল। যে মানুষ দু একদিনের জন্য রথ দেখিতে আসিয়াছে, তাহার সহিত আমার সম্পর্ক কি? গম্ভীর মুখে বাংলা বই খুলিয়া পড়িতে লাগিলাম। মন্দির মধ্যে কে আছে? কেহই প্রশ্নের উত্তর করিল না। অলঙ্কার ঝঙ্কার শব্দ কর্ণে প্রবেশ করিল। পথিক তখন বৃথা বাক্যব্যয় নিষ্প্রয়োজন বিবেচনা করিয়া চন্দ্রা আমার পাঠে বাধা দিল। হাসিয়া বলিল, তোর পড়া রাখ, এই নে খা। তাকাইলাম। সুস্বাদু তপ্ত বেগুনি ফুলুরি পাঁপড় ভাজার গন্ধটা নাসাপথকে উত্তেজিত এবং জিহ্বাকে লালাসিক্ত করিতেছিল। চন্দ্রা হাতের পাত্রটা সামনে রাখিল। নারীরত্ন দুইটির হাত মুখ সচল ছিল। রজনীর দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করিয়া পরম উপেক্ষা ভরে বলিলাম, আমি খাবো না, পড়তে দে, দিক করিস না। চন্দ্রা বলিল, কি পড়ছিস? বাংলা। কাল তো তোর ছুটি, নে গরম গরম খা। বৃথা বাক্যব্যয় নিষ্প্রয়োজন মনে করিয়া আমি পাঠে মনোসংযোগ করিলাম। চন্দ্রা এবং রজনীর মধ্যে একটা বোঝাবুঝি হইয়া গেল হয়তো। চন্দ্রা বলিল, দাঁড়া, আমি আসি, মা চা করছে, নিয়ে আসি। চন্দ্রা চলিয়া গেলেও আমি সংকল্পচ্যুত হইলাম না। বার পাঁচেক মন্দিরের মধ্যে কে, মন্দির মধ্যে কে পড়িয়া হঠাৎ থামিয়া গেলাম। রজনী একটা গরম বেগুনি তুলিয়া লইয়া আমার গালে ছেঁকা দিবার উপক্রম করিতেছে। তাহার হাত ঠেলিয়া দিলাম। রজনী পুনরায় তাহার চুড়ি বালা শাখা পরা হাতটি আমার নাকের কাছে আনিয়া চাপিয়া ধরিল। ইয়ার কি মারবে না বলছি। তাহার হাতটি ঝটকা দিয়া সরাইয়া দিলাম। রজনী খিলখিল করিয়া হাসিল। রাগ হয়েছে রে? তুমি কেন এসেছ? ইহ, বেশ করি এসেছি। তোমার বাড়ি?
বাবা আমায় এনেছেন। বাবার কাছে যাও, আমায় ডিস্টার্ব করবে না। কত না পড়া হচ্ছে ছেলের, খালি তো মন্দির মন্দির করছো। আমার খুশি, তোমার কি? আমার কাঁচকলা, বলিয়া রজনী বৃদ্ধাঙ্কুষ্ঠ দেখাইল। তাহার পর বলিল, তোমার পেট ভরা রাগ, তুমি আমার কেউ না, বললেই হলো। আমি বড় হয়ে আবার বিয়ে করব, আমিও পেতনি হয়ে তোমার বউয়ের ঘাড় মটকে দেব। তুমি তো পেতনি, ভূতের বউ পেতনি হয়। কথায় রজনীকে যথেষ্ট সাবালিকা। যুদ্ধটা জমিল না, হারিয়া গেলাম। রজনী আমার মুখে বেগুনি ফুলুরি গুজিয়া দিল। মন্দির মধ্যে তিলোত্তমা অপেক্ষা করুক, আমার আপাতত তাহাতে আগ্রহ নাই। পাপড় চিবাইতে চিবাইতে রজনী পাকা গৃহিণীর মতন বলিল, তোমার জন্য ভেবে ভেবে মরি। এই বর্ষা করাত করাত বাজ পড়ে, আমার ভয় হয়। ফাঁকা মাঠ দিয়ে স্কুলে যাচ্ছ, কি জানি বাজ পড়লে বাজ ঠাকুরের নাম মনে করবে। বাজ ঠাকুর কে জানি না, পিসিমণি বলে বাজ ঠাকুর। তুমি 1 নম্বরের মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী? তুমি আমার কথা ভাবো না। কি বলে রে ছেলেটা, ভাবি না বলে। রজনী যেন তৃতীয় কোনো অদৃশ্য ব্যক্তিকে সাক্ষী রাখিল। ভেবে ভেবে ঘুম নেই, তাহার ঘুম নেই বলার ধরনটায় হাসিয়া ফেলিলাম। রজনীও হাসিল। সে পুরোপুরি বড় মানুষের, সম্ভবত তাহার মা, পিসি বা দিদির কথা এবং বলার ধরন নকল করিয়াই কথাটা বলিয়াছিল, ফলে হি হি করিয়া না হাসিয়া পারিল না। পরদিন রজনীরা পিতা ঠাকুর ও মনোহর কাকার সহিত 6 মাইল দূরে রথ দেখিতে গেল। আমি যাই নাই। রজনীদের ফিরিতে সন্ধ্যা হইয়া গেল। সারা দিনের ঝিপঝিপে বৃষ্টিটা তখন প্রবল রূপে দেখা দিয়াছে। বৃষ্টির জলে ও ঝড়ের দাপটে উহারা ভিজিয়া এক শেষ। রজনী হি হি করিয়া কাঁপিতেছিল। পড়িতে বসিয়া ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করিলাম, রজনীর যেন আজ রাত্রেই জ্বর আসে। জ্বর আসিলে উহাকে আর নাচিতে নাচিতে 2-1 দিনের মধ্যে রানীগঞ্জে ফিরিতে হইবে না। মাথা মুছিয়া ভিজা জামা কাপড় ছাড়িয়া রজনী এক সময় আমার সহিত দেখা করিতে আসিল। তাহার ভাবভঙ্গি খুবই স্বাভাবিক। মাথার চুলগুলি যা ভিজা ভিজা দেখাইতেছিল। সে আসিয়া আমার পাশে বসিল। বাহিরে বাড়ি বর্ষণ ক্ষান্ত হয় নাই, গুরু গুরু মেঘ ডাকিতেছে। রজনী রথের মেলার একটা বিবরণ দিল। নীরবে শুনিয়া গেলাম। বহুবার ওই মেলা আমার দেখা, আগ্রহ অনুভব করার কিছু ছিল না। শেষে রজনী কোনো অদৃশ্য স্থান হইতে একটা ফটো বাহির করিয়া আমার হাতে দিল। বলিল, মেলায় ছবি তুলেছি, ঠাকুরঝি বলল। রথের মেলায় ছবি তোলার দোকান বসিয়াছে জানিতাম না। রজনীর সদ্য তোলা ফটো চটচট করিতেছিল। ছবির সাদা অংশ অপেক্ষা কালার ভাগটাই বেশি ফুটিয়াছে। বলিলাম, তোমার কান কই? রজনী অবাক, না বুঝিয়া নিজের কানে হাত দিল। হ্যাট, এই ছবিতে তোমার কান কই? রজনী আমার হাত হইতে ছবিটা টানিয়া লইয়া পরমাগ্রহে নিজ মূর্তিটা দেখিল। সত্য সত্যই তাহার কান অদৃশ্য হইয়াছে। জায়গাটা কেমন অদ্ভুত দেখাইতেছে। অতিশয় মর্মাহত হইয়া রজনী বলিল, কি হবে? আমায় দিয়ে যাও। ঠাকুরঝি তো তাই বলেছিল। না থাক, কান কাটা ছবি রাখতে হবে না, দেখলেই বিচ্ছিরি লাগবে। বলিয়া রজনী ছবিটা দূরে সরাইল এবং আক্ষেপের সুরে বলিল, এই তো চেহারা, তার উপর কান কাটা তারকাকে দেখলে তুমি আমায় তাড়িয়ে দেবে? কান কাটা তারকা নয়, শূর্পনখা। জানি গো জানি, আমায় আর শেখাতে হবে না। তুমি তো তারকা বললে, বেশ করেছি বলেছি, ও আমরা বলি।
রজনীর বিজ্ঞতায় হাসিয়া ফেলিয়া তাহার মাথার খোলা ভিজা চুলের একটি গুচ্ছ ধরিয়া টান মারিলাম। ছবিটা আমায় দাও, আমি কান দিয়ে দেব। পারবে কি করে? মন্তর দিয়ে। মন্ত্রের কথা এবং আমার মুখ চোখের হাসি হাসি ভাব দেখিয়া আমার প্রতি রজনীর ঘোর অবিশ্বাস জন্মিল। রজনী বলিল, থাক, আমার ছবি আমি নিয়ে যাব। পরদিন রজনীর জ্বর জ্বালা আসিল না। দিব্য সুস্থ শরীরে হাসি মুখে তাহাকে ঘোরাফেরা করিতে দেখিলাম। কি কারণে যেন পিতা ঠাকুর তাহাকে সপ্তাহখানেক আমাদের বাড়িতে রাখিয়া দিলেন। রজনীর অবস্থান আমার পক্ষে মন্দের ভালো হইল, যদিও আমরা আর একত্রে শয়নকক্ষে সাক্ষাৎ করিতে পারিলাম না। তথাপি দিনের মধ্যে একাধিকবার আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হইত। রজনী পূর্বাপেক্ষা কিছুটা বেশি বাক্পটু হইয়াছিল। তাহার দুষ্ট বুদ্ধিও খানিকটা বাড়িয়াছিল। বিশেষত চন্দ্রার সাহচর্যে সে চতুর হইয়া উঠিতেছিল, তাহাতে আমি সন্দেহ পোষণ করি না। পুনরায় পিত্রালয়ে ফিরিয়া যাওয়ার সময় রজনী আমায় তাহার ছবিটা করুণাবশে দান করিল। বলিল, চেয়েছিলে বড় মুখ করে, তাই দিয়ে গেলাম। প্রার্থনার বস্তু এই রূপ অকাতরে দান করিতে দেখিয়া আমি দাতাকে কৃতজ্ঞতাবশে একটি চুম্বন দিলাম। দাতা তাহা গ্রহণ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। বর্ষা ফুরাইল। চন্দ্রাও কবে শ্বশুরালয়ে চলিয়া গিয়াছে। তাহার শ্বশ্রুমাতার অসুখ। বাড়িতে আমি একা। আমার ভ্রাতাটি সারাদিন আপন মনে 3 চাকার সাইকেল চাপিয়া এবং যাবতীয় বালিকা জনচিত খেলা খেলিয়া দিন কাটায়। আমার সহিত তাহার সম্পর্ক নাই বলিলেই চলে। দেখিতে দেখিতে শরৎ ঋতুটা প্রত্যক্ষ হইয়া দেখা দিল। আমাদের বাড়ির উঠানে শিউলি গাছের ঝোপে সন্ধ্যায় ফুল ফুটিতে শুরু করিয়াছিল। তাহার সুবাসে মনটা আনমনা হইয়া উঠিত। স্কুল যাওয়া ও ফেরার পথে আলবাঁধা ধান ক্ষেতগুলিতে সবুজের সমারোহ দেখিলে চোখ দুইটি জুড়াইয়া যাইত। শরৎ আলোয় যেন একটি দিগন্ত জোড়া প্রসন্নতা নামিয়াছে। আকাশটা দিন দিন নীল ও রৌদ্রময় হইয়া উঠিতেছিল এবং গ্রামের পূজা বাড়িতে যেদিন প্রথম পুরাতন পাটাতন ও আড়ের উপর নতুন খড় পড়িল, সেই দিন হইতেই পূজার গন্ধে মনটা ছন্ন ছাড়া হইয়া গেল। পূজার সময় রজনী আসিবে, কানাঘুষায় আমি সেই রূপ শুনিয়াছিলাম। এতকাল পূজার পূর্বে একমাত্র 2টি বস্তু কামনা করিতাম, পূজার ছুটি এবং মা দুর্গার আগমন। বলিতে লজ্জা পাই, রজনীর আগমনটাই আমার কাছে এই বছরে অন্য সকল প্রত্যাশার মাথার উপর চড়িয়া বসিল। আমার একটি ক্যালেন্ডার ছিল, তাহার তারিখটি আমি প্রতিদিন সকালে উঠিয়া দেখিতাম এবং আর 28 আর 27 বলিয়া সেই আকাঙ্ক্ষিত দিনটির হিসাব মনে মনে টুকিয়া লইতাম। পূজাও আসিল, মা দুর্গাও আসিলেন, কিন্তু রজনী আসিল না। মা দুর্গা আমার উপর বড় রকমের একটা প্রতিশোধ লইলেন। জানিতে পারিলাম রজনীর পিতামাতা পূজার দিন কয়টা কন্যাকে কাছে রাখিতে অনুরোধ জানানোয় আমার পিতামহাশয় উদার হৃদয়ে তাহা মঞ্জুর করিয়া দিয়াছেন। তাহার উদারতা আমায় যে সাতিশয় পীড়িত ও ক্ষুব্ধ করিয়াছিল তাহা না বলিলেও চলে। নতুন জামা কাপড় জুতা দুতরফেই পাওয়া গিয়াছিল। চন্দ্রাও আসিয়া পৌঁছাইল, তথাপি আমার নিকট পূজার আনন্দের বেশিটাই মাটি হইয়া গেল। রজনীর উপর রাগ হইল। সে নিশ্চয়ই কান্নাকাটি করিয়া পিতৃগৃহে থাকিতে চাহিয়াছে, নয়তো এইরূপ হইবে কেন? যে স্ত্রী স্বামী অপেক্ষা অন্যদের এতখানি আপন মনে করে, তাহার মুখদর্শন সম্পর্কেও আমার একটা ভয়ঙ্কর অভিমান জন্মাইল। যথারীতি পূজা শেষ হইল। দ্বাদশীর দিন শরৎ আসিল। 2-4 দিন থাকিয়া সে ফিরিয়া যাইবে। তাহার সম্মুখে টেস্ট পরীক্ষার খাঁড়া।
শরৎকে বিন্দুমাত্র বিচলিত দেখিলাম না। সে নস্য লওয়া অভ্যাস করিয়াছে, রাত জাগিয়া পড়াশোনা করার সুবিধা হয়। দেখিলাম তাহার নস্য লওয়ার একটা উদ্দেশ্য ও অলক্ষ্য সংকেত আছে। অতিমাত্রায় হাঁচিলেই চন্দ্রা আসিত। শরৎ এবং চন্দ্রার অতি রকম ঘনিষ্ঠতা, তাহাদের পরস্পরের প্রতি আচার আচরণে রঙ্গতামাশা ও ভালোবাসা দেখিয়া আমার হৃদয়টি খাঁ খাঁ করিতে লাগিল। উহাদের তুলনায় নিজেকে এত দীন ও রিক্ত মনে হইত যে রজনীকে আমি সর্বতোভাবে বধূ হইবার অযোগ্য মনে করিলাম। শরৎ বলিল, তুমি হচ্ছ রামচন্দর, বাবার কথায় বনবাস করছো। আরে সব নিয়মের বেনিয়ম আছে, বুদ্ধির্যস্য উপায়ন্তস্য। কথাগুলি নুনের ছিটার মতো লাগিল। কোজাগরী পূর্ণিমার দিন রজনী আসিল। তাহার পিতাই আত্মীয়ের সহিত বাক্স পুঁটুলি পাটলা সমেত পাঠাইয়াছেন। শরৎ আমায় টিপ্পনি কাটিয়া বলিল, তোমার ওয়াইফ, না না, সিস্টার ওয়াইফ এসেছে। কথাটার আমি জবাব দিলাম না। রজনী আসিয়াই বিজয়ের প্রণামের ঘটা শুরু করিল, যদিও পত্রে এক দফা তাহা সারা হইয়াছিল। আমি জানিতাম একটা প্রণাম পাইবার ন্যায্য অধিকার আমার আছে, মা তাহাকে আমার কাছে পাঠাইবেন। রজনী যাহাতে আমাকে প্রণাম করিবার সুযোগ না পায় এবং যাহাতে বুঝিতে পারে যে আমি তাহার তোয়াক্কা করি না, তাহার আসার পথ চাহিয়া কাঙাল হইয়া বসিয়াছিলাম না, সেজন্য তাহার এদিকে আসিবার পূর্বেই লুকাইয়া গৃহত্যাগ করিলাম। গৃহত্যাগ করিয়াও শান্তি নাই। অভিমান ও ক্ষোভের জ্বালায় হৃদয় বুঝি পুরিতেছিল। কার্তিক মাসের মনোহর সকালটি আমার চক্ষে শূন্য হইয়া থাকিল। অজস্র কাশফুল কত না ঢেউ তুলিল। ধান ক্ষেতের ঈষৎ হরিদ্রাভ শীষগুলি বাতাসের দমকায় শি শি শব্দ তুলিয়া মাঠ হইতে মাঠে বহিয়া গেল। রৌদ্রকণায় দিঘির জলে শালুক পাতাগুলি চিকচিক করিল। আমার দৃষ্টিতে ইহাদের সৌন্দর্য কেমন যেন অসার মনে হইতে লাগিল। বেলা করিয়া বাড়ি ফিরিলাম। বাড়িতে লক্ষ্মী পূজা, মাতা ঠাকুরানীর নানা আয়োজনে ব্যস্ত। চন্দ্রা এবং রজনীও তাহার পিছু পিছু ফিরিতেছে। শরৎ একা একা ঘরে বসিয়া নভেল পড়িতেছিল। আমাকে দেখিয়া শরৎ হাসিল, বলিল, কোথাও এ পালিয়েছিলে? তোমার রজনী কতবার তোমায় খুঁজে গেল। আহা, বেচারির মুখটা শুকিয়ে গেছে। একজনের কাছে গিয়েছিলাম। উদাসীন কণ্ঠে সংক্ষিপ্ত একটা জবাব দিয়া আমি স্নান করিতে চলিয়া গেলাম। স্নান করিতে করিতে অবশ্য ভাবিতেছিলাম, শরৎ আমার সহিত রগড় করিল, নাকি রজনী সত্য সত্যই আমার দর্শন প্রত্যাশায় অনুসন্ধান করিয়াছে। শরৎ এবং আমি খাইতে বসিলে চন্দ্রা ও রজনীকে দেখা গেল। মা আজ পূজার কাজে ব্যস্ত থাকায় এদিক পানে আসিতে পারেন নাই। চন্দ্রা গৃহিণীর কাজটুকু পাইয়াছে, রজনী তাহাকে জল নুন ইত্যাদি আগাইয়া দিয়া সাহায্য করিতেছে। রজনীর সহিত আমার চোখাচোখি হইল। তাহার দৃষ্টিটায় সংকোচ অথবা অপরাধীর ভাব দেখিতে পাইলাম না। সে আমায় প্রণাম করিতেও আসিল না। আমরা খাইতে বসিলে শরৎ নানান রকম ফাজলামি করিল। চন্দ্রা তাহাতে নির্লজ্জের মতো যোগ দিল। এমনকি রজনীও বেশ বাছিয়া বাছিয়া কথা বলিতে লাগিল। আমি যথাসাধ্য গম্ভীর রহিলাম, ভালো করিয়া খাইলাম না, যেন আমার রাগটা সর্বক্ষণ প্রকাশ করার চেষ্টায় থাকিলাম। মধ্যাহ্নে শরৎ নিদ্রা যাইতেছিল। আমি আমার পড়ার ঘরে মাদুর পাতিয়া শুইয়া আকাশ পাতাল চিন্তা করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম। কিসের একটা শিহরণে বার কয়েক নাড়িয়া চাড়িয়া ওঠার পর ঘুম ভাঙিয়া গেল।
দেখি রজনী তাহার আঁচলের প্রান্ত সরু করিয়া পাকাইয়া আমার কানে নাকে সুরসুরি দিতেছিল। আমি জাগিয়া উঠিলে সে মুখ টিপিয়া হাসিতে লাগিল। উঠিয়া বসিলাম বটে, তবে কথা বলিলাম না। রজনী রঙ্গ করিয়া এপাশ ওপাশ ঘাড় ঘুরাইয়া উঁকি মারিয়া আমার মুখ দেখিতে লাগিল। তাহার পর বলিল, নিজেদের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। কথাটার অর্থ আমার হৃদয়ঙ্গম হইল না, তাহার চেষ্টাও করিলাম না। মুখ ফিরাইয়া লইলাম। মাথার দিকের জানালাটা খোলা ছিল, অনেকটা ছায়া নামিয়াছে। অদূরে নিম গাছ তলায় আমার ভ্রাতার দোলনটি দুলিতেছে। আমার নীরবতা রজনীর অসহ্য হইল। সে খপ করিয়া আমার হাতের কাছটায় ধরিয়া ফেলিয়া একটা ঝটকা টান দিল। বলিল, অত রাগ কিসের? এই বোবা কালা, শুনছ না? শুনতেও পাচ্ছ না? হাতটা ঝটকা মারিয়া টানিয়া লইলাম। রজনী সামান্যক্ষণ যেন হতচকিতের মতন বসিয়া থাকিল। তাহার পরই সে অদ্ভুত এক কাণ্ড করিল। আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়িয়া গা হাত আঁচড়াইয়া খামচাইয়া চুল টানিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কাঁদিতে কাঁদিতে সে আমায় কত কি যে বলিল তাহার ইয়ত্তা নাই। রাগ, অভিমান, ক্ষোভ, অপমান বোধ করি যাবতীয় বোধগুলি মিশিয়া তাহার মাথা খারাপ হইয়া গিয়াছিল। একেবারেই বালিকা। রজনীর কথার মধ্য হইতে বুঝিতে পারিলাম পূজার সময় তাহার এখানে আসার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তাহার বাবা মার ইচ্ছা সে তাহাদের কাছে থাকে। কি করিয়া মা বাবাকে সে বলিবে তাহাকে তাহার বরের কাছে পাঠাইয়া দাও? লজ্জা করে না মানুষের? আমার মনের অভিমান ও রাগটা জ্বর ছাড়ার মতো নামিয়া গেল। রজনীর দেওয়া আঁচড় কামড়ের জ্বালা সামলাইতে সামলাইতে বলিলাম, তা বলে তুমি আমার মাথার চুল ছিঁড়ে দেবে? খামচে গায়ের মাংস তুলে ফেলেছ? আমি তোমায় আরো আঁচড়ে দেব, কামড়ে দেব। কুকুর না বেড়াল? কুকুর, নয়তো তখন অমন করলে তবু কেউ আসে? তোমার জন্য আমার পুজোটা যে বিচ্ছিরি কেটেছে। ওরে, আর আমার? তুমি তো মজাতেই ছিলে। মজা বলে মজা? পরম উদাসীন স্বরে কথাটা বলিয়াই রজনীর কি মনে পড়িল। বলিল, নিজেদের বাড়িতে নিজেদের মেয়ে কাছে এনে রাখতে পারো, আর আমি মা বাবার কাছে থাকলেই দোষ? ঠাকুরঝি আমায় বলেছে আসছে বছর আর আসবে না। তুমি? রজনী কি বলিতে গিয়া থামিয়া গেল। তাহার পর মুখ চোখ গম্ভীর করিয়া আঁচলের চোখের জল মুছিতে মুছিতে বলিল, সে পরের কথা পরে ভেবে দেখব। তাহার পাকামো দেখিয়া আদর করিতে সাধ হইল। রজনীর গাল টিপিয়া ধরিয়া বলিলাম, শাকচুন্নি কোথাকার। সেদিন কোজাগরী পূর্ণিমায় অনেকটা রাতে আমরা অভিসার করিয়াছিলাম। দুইজনই সুযোগ সুবিধা মতন লুকাইয়া বাড়ির পিছনে জ্যোৎস্নালোকে গিয়া দাঁড়াইয়া গল্প করিয়াছিলাম। আমার ঘরটায় শরতের সহিত দেখা করিতে চন্দ্রা আসিয়াছিল। সময় মতন শরৎ কয়েকবার শীষ দিলে আমি ফিরিয়া গিয়া শরতের পাশে শুইয়া পড়িব এবং রজনী চন্দ্রার পাশে। বুদ্ধিটা অবশ্য শরৎ দিয়াছিল। পূর্ণিমার আলোয় গা বাঁচাইয়া দাঁড়াইয়া থাকিতে থাকিতে রজনীর সহিত আমার অনেক গল্প হইয়াছিল। সে কথা বলিবার প্রয়োজন নাই। কলা গাছের ঝোপের তলায় কোজাগরী পূর্ণিমার আলোতে বেহুশ হইয়া দাঁড়াইয়া থাকিতে থাকিতে রজনী এক সময় বলিল, তোমার জন্যে আমি লুকিয়ে কত কাঁদি তা জানো? আমিও কাঁদি। কথাটা বলিয়া দুইজনার চোখে চোখে তাকাইলাম। কলা পাতার টোপর মাথায় পড়িয়া আমরা যেন জ্যোৎস্নার মধ্যে শুভ দৃষ্টি সারিতেছি। দুইজনেই হাসিয়া ফেলিলাম। আমার গায়ে গা হেলাইয়া দিয়া রজনী বলিল, মিথ্যুক কোথাকার।
আজ এটুকুই। ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ পাশে থেকো।